মানে ঘুমাতে যাব তখন আবার মাই গুডনেস, এরকম করে সে সারা রাতে মানে রাত 3টা থেকে ভোর সকাল 8টা পর্যন্ত 4বার আমার সাথে এইরকম করলো। প্রথম তো 4-5 দিন তো রেগুলার হলো, তারপর আমি আমার ব্লিডিং অফ হচ্ছিল না, আমার কন্টিনিউ হচ্ছিল ব্লিডিং। তো এক সময় যে ব্লিডিং এর মধ্যেও তিনি অনেক বাজে ইয়ে করেছে। তো সবাইকে অনুষ্ঠান শোনার আগে বিনীতভাবে অনুরোধ করছি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবার জন্য। এখানে সাবস্ক্রাইব বাটনটি আছে, প্লিজ ক্লিক করবেন। পাশে একটা বেল বাটন আছে, বাটনটি অন করে নেবেন। সবার প্রতি রিকোয়েস্ট থাকছে। থ্যাংক ইউ ভেরি মাচ। আমার নাম শামিমা। শামিমা, বয়স কত? বয়স এখন 27 ইয়ার্স। ওকে, জন্ম জেলা? জন্ম পুরান ঢাকায়। পুরান ঢাকাতে আপনার জন্ম? হ্যাঁ, পুরান ঢাকাতেই আমার ফ্যামিলি। তার মানে আপনি ঢাকাইয়া কুট্টি যেটাকে বলে বলতে পারেন এরকমই। আচ্ছা, পুরান ঢাকার ভাষা পারেন? হ্যাঁ। বিয়ে যেদিন হলো, বিয়ের রাতের কথাটা কি বলবো? নিশ্চয়ই। আপনার যদি মনে হয় যে বিষয়টা সামাজিকতার জায়গাটা থেকে খুব সেন্সিটিভ, একটা মেয়ের মানসিকতার জায়গাটা থেকে, যেটা আসলে এটা আমার বলার মতো শক্তিও নাই। সত্যি কথা বলতে আমি এটাই আমার লাইফের সবচেয়ে বড় ট্র্যাজেডি, বিয়ের রাত। হয়তো আপনি খেয়াল করছেন কিনা জানি না, কিন্তু আপনি মাঝখানে বললেন যে আমি অ্যাফেয়ার করবো কিভাবে, আমার মন তো তখনই ভেঙে দিছে। আমার ভিতরে একটা ভয় কাজ করে। কি হয়েছিল আমি জানি, আপনি খুব সুন্দর করে বলছেন গল্প, আপনি আপনার মতো করেই বলবেন। আমরা আসলে মূল মেসেজটাই পেতে চাই। লোকটা হচ্ছে সামাজিকভাবে সবার কাছে খুব ভালো, সবার কাছে ভালো বলতে মানে গলিতে বা এলাকায় কিছু করে না, সেই এলাকায় খুব ভালো ব্যবসা করে, খুব সহজ সরল ভাবে দোকানে যাচ্ছে, আসতেছে, খাচ্ছে, ঘুমাচ্ছে, নর্মাল। আমার সাথে যেদিন বিয়ে হলো সেদিন খুব বৃষ্টি। তো আমার তো ওই একদিনই আমার ভাবির রুমে, ওই দিনই আমি তার রূপ দেখে ফেলছি। তো তখন থেকে আমার তাকে দেখলে মানে গা শিউরে উঠতো, যে মনে হতো যে ভয়ঙ্কর একটা কিছু করবে। মানে মনে হতো, তখন আমি বুঝতাম না, সেক্সুয়াল লাইফটা বুঝতাম না যে সেক্স কি জিনিস, কিন্তু তখন একটা ভয় ঢুকে গেছে, খুব চাপা একটা ভয়। প্রথম কথা হচ্ছে যে আপনি একটা ছেলে এবং মেয়ের মধ্যে যে স্বাভাবিক সম্পর্কটা বিবাহ পরবর্তী, এটা সম্পর্কে আপনার কোনো আইডিয়া ছিল? আপনাকে কেউ বলেছে? এটা সম্পর্কে কোনো আইডিয়া ছিল না, শুধু জানতাম যে কিছু একটা হয়, কিন্তু কি হয় সেটা আপনি জানতেন না। আপনাকে বিয়ের রাতে বা আগে পরেও কেউ কখনো কিছু বলে না? আমার বিয়ের আগে আমার এক ভাবি ছিল, মানে যেই ভাবির বাসায় গেছে সেই ভাবি না, আরেকটা ভাবি ছিল, উনারই বড় যা আর কি। তো ওই ভাবি আমাকে জাস্ট কানে কানে বলছে যে আজকে কিন্তু যাই হোক একদম চুপ থাকবি, আমাকে এইভাবে বলছে। শুধু এটা বলেছে? শুধু এটা বলছে, আজকে যাই হোক। আরো ভয়ানক কথা বলেছে, মানে এটা শুনলে আরো ভয় লাগে। যাই হোক কি হবে, বলে কিছু বুঝো না তুমি, হ্যাঁ কিছু এতই ছোট, কিছু বুঝো না, এইগুলি বলতেছে। মানে আপনার মনে আরো বেশি ভয় ঢুকে গিয়েছে? কোন ধরনের চিল্লাচিল্লি করবি না, চুপচাপ থাকবি, মানে জাস্ট হাসি মুখে এরকম করে বলছে। কিন্তু আমার কাছে একটু ভয় লাগছে তখনই, যে এই লোকটা তো ওই সময় যদি এরকম মানে খপ করে জড়া ধরতে পারে, এই লোক কি করতে পারে, কি হতে পারে, মানে এই টাইপের একটা ভয় কাজ করছে তখন এই জিনিসগুলো বুঝতাম না, মানে ফিজিক্যাল রিলেশন বা এগুলি এই সম্পর্কে কিছুই জানতাম না। জানতাম যে কিছু একটা হয়, হাজবেন্ড ওয়াইফে কিছু হয়, কিন্তু কি হয় এটা জানতাম না, এরকম ছিলাম। তো নর্মালি যখন বিয়েটা হলো, কমপ্লিট হলো, সে তো মানে কতক্ষণ রুমে যাবে। তারপর বিয়ের দিন যেটা আর কি, রাতের বেলা সবাই আমাকে নিয়ে আসলো বাড়িতে, মানে ওনাদের বাসায়। তো ওই বাসায় হচ্ছে একটা রুম, মানে প্রথম হচ্ছে বাসায় ঢুকেই কোনো বারান্দা টারান্দা কিছু নেই, শুধু রুম আর সিঁড়ি, সিঁড়ি ঘর। মানে পুরান ঢাকার বাসাগুলো একটু বেশি হয়তো, খুব ছোট ছোট হয়তো, ঘিঞ্জি টাইপের হয়। আমি একসময় জিএসআরসিতে কাজ করতাম, আমার ফার্স্ট জব ছিল ওটা, আমি সার্ভে করেছিলাম পুরান ঢাকায়। তো যেটা বলছিলাম যে ওই রাতে ওই একটা রুম, এরকম রুমের উপরে রুম, তার উপরে রুম, মানে সিঁড়ি রুম এরকম। আর প্রথম যে রুমটা মানে নিচতলায় যে রুমটা ছিল, সেই নিচতলার রুমের সিঁড়ির নিচে ছিল চুলা আর বাথরুম, সিঁড়ি কর্নারে। ওকে, মানে এটা হচ্ছে ওদের নিজের বাড়ি। ওকে, এইটুকুই ছিল। মানে 3টা রুম, মানে হচ্ছে হলো এক ধরনের বিল্ডিং, একটা বিল্ডিং, একতলা, দুতলা, 3তলা এরকম বিল্ডিং, বা 3টা রুম। হ্যাঁ, 3তলা বিল্ডিং, কিন্তু সিঁড়ি আর রুম। মানে কত অল্প জায়গার মধ্যে এই জিনিসটা ম্যানেজ করেছে। হ্যাঁ, আমি পরে শুনেছি যে এটা আধা কাঠারও নিচে, ওইটা 1 শতক বা হাফ শতক জমি যেটাকে বলে। হ্যাঁ, শুধু একটা রুম আর সিঁড়ি, এইটুকু। তো ওইটুকুর মধ্যেই মানে বাড়িটা। তো ওই বাড়িতে আমার খালার বাড়ি ছিল, আমি তো প্রায়ই যেতাম, বেড়াতে যেতাম ছোটবেলায়। তো আমাকে নিয়ে গেল, আর 3তলার রুমে সবচেয়ে পরের রুম যেটা, ওটাতে আবার আমার মানে মেজো দেবর সম্পর্কে ছিল, সে আমাদের মানে আমার বিয়ের 12 বছর আগে বিয়ে করে ফেলছে। সে লাভ ম্যারেজ করছে, মানে উপযুক্ত বয়সে বিয়ে করছে। আর আমার হাজবেন্ড আবার ছিল যে
উনি আবার খুব লেটে বিয়ে করছে, Okay. মানে সেটা আমরা বুঝতেই ফ্যামিলির পারছি, দায়িত্ব 37, হ্যাঁ। হ্যাঁ ফ্যামিলির দায়িত্ব পালন করে সবকিছু শেষ করে তারপর বিয়ে করছে। 37 আসলে খুব লেট না, কিন্তু 37 এর জায়গা থেকে 13 বিয়ে করাটা খুব হ্যাঁ, অবিবেচকের মতো আমার কাজ। জন্য তো সে অনেক বড়। রাইট। যাই হোক, তারপর ওই দেবরের যখন বিয়ের 12 বছর হয়ে গেছে তখন উনি বিয়ে করছে। হুম। আর তো ওই ভাইয়া, মেজো ভাইয়া যে ছিলেন, তো মেজো ভাইয়ার রুমটা ছিল 3 তলায়, আমি জি। ওখানেই আমার বাসর ঘরটা করা হয়েছিল আর কি। হুম। তো ফুল টুল তেমন ভালো আনা হয়নি, সে খুব রাগারাগি করছে, ছোট ভাই যারা ছিল এলাকার ছোট ভাইটাই ওদের সাথে খুব রাগারাগি করছে, আমার হাজবেন্ড যে ছিলেন। হুম। তো এটা কোনো ঘর সাজানো হলো এই সেই বলে চলে বলতেছে এখন তোমরা বের হও, অনেক হয়েছে, এখন তোমরা যাও, মানে খুব রাগারাগি করতেছে। তো আমি রাগ দেখে আরো ভয় পেয়ে গেছি প্রথম রাত। তারপর আবার আমি মানে এই অবস্থায় আসছি, বউ হয়ে আসছি, আমার শরীরে ভারী গহনা, শাড়ি টাড়ি, মানে আমি এগুলোর ওজন নিতে পারছি না। 4-5 ঘন্টা হয়ে গেছে আমাকে এগুলো পরায় রাখা হয়েছে, ভারী মেকআপ দেওয়া হয়েছে, আমি এগুলো কখনো ইউজ করিনি ফার্স্ট লাইফে, মানে আমি দেবীর মতো সেজে বসে আছি এরকম একটা ইয়ে। তো খুব ভয় ভয়েও কাজ করছে, নার্ভাসনেস। তারপর এখন কি হবে, সবাই Right. বের হয়ে গেলে কি হবে, এটা একটা টেনশন। আর শুধু মানে কেমন কেমন জানি একটা ফিল। তারপর উনি আমাকে আমি তখন শাড়ি টাড়ি পরা, গহনা পরা, তো খুব নর্মালি সবাই চলে গেল পরে খুব নর্মালি আমাকে বলতেছে যে ড্রেসটা চেঞ্জ করো, শাড়িটা চেঞ্জ করো, গহনা টহনা চেঞ্জ করো। তো আমি আমার লাগেজ থেকে একটা 3 পিস নিলাম, ওই 3 পিসটা নিয়ে ওয়াশরুমে চলে গেলাম। ওয়াশরুম বলতে ওই যে উপরের রুমেই একটা ওয়াশরুম আছে, হুম। আর নিচের রুমে, মানে উপরের রুমে তো আর সিঁড়ি ঘর নাই, সিঁড়ি ঘরটাতেই একটা ওয়াশরুম ছিল, ছোট্ট একটা টয়লেট ছিল, ওইটাতে গিয়ে আমি চেঞ্জ করলাম খুব কষ্টে, চেঞ্জ করে তারপর মুখের মেকআপ টেকআপ এগুলো ওয়াশ করে আসলাম। তারপর আসার পরে উনি বলতেছে উজু করে আসো। হ্যাঁ, তো আমি উজু করলাম, উনি উজু করছে করে, মানে প্রথম রাতে নাকি নামাজ পড়তে হয় সবাই বলে দিছে, তো ওই নামাজ পড়লো আমাকে নিয়ে। নামাজ পড়ার পরে বেডে গেলাম, মানে আমি বিছানায় যে বসলাম, খুব ভয়ে ভয়ে আছি যে কি বলবে কি করবে জানি না। তো উনি আমার পাশে এসে বসে আমাকে ফার্স্ট কথা যেটা বললো, মানে এইটাই ফার্স্ট কথা ছিল যে আমি তো ওই ফ্যামিলির বড় ছেলে, আর তুমি তো আমাদের ফ্যামিলির সবাইকে চিনো জানো, তোমার তো আর চেনা জানার দরকার নেই। আর আমার তখন ওনার মা মারা গেছে 3-4 বছর, মানে 3 বছর হবে এরকম, 3 থেকে 4 বছর এরকম হবে। বলে আমার মা মারা যাওয়ার পরে আমি এখন সংসার দেখি, আমার হয়ে আমার মার জায়গাতে এখন তুমি। এটা শোনার পর আমার কাছে মনে হলো আস্ত একটা বাড়ি আমার মাথার উপর পড়লো। এটা আমি যেখানে নিজের মানে এটাও একটা বিষয়, ওই কথাটা কিন্তু খুব সুন্দর বলেছে, মানে ওর 37 ইয়ার্স এর জায়গাটা থেকে এটা খুব সুন্দর একটা কথা। কিন্তু কথা হচ্ছে 13 বছরের একটা মেয়ে কেন এটা বুঝতে যাবে? ওকে তো এটাই বুঝেছে যে এই 3 তলা একটা বাড়ি, 3 রুমের একটা বাড়ি ওর মাথার উপরে দিয়ে দেওয়া হলো। দেখুন, এই জিনিসটাই আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে আসলে সবকিছুর একটা বয়স থাকে, হ্যাঁ। এবং ছেলেটার জায়গা থেকে কিন্তু খুব সুন্দর নামাজ পড়েছে, বসছে, এখন পর্যন্ত আমাদের কাছে ভালোই লাগছে শুনতে। কিন্তু এটা আসলেই কেউ বুঝতে চাইবে? 13 বছরের মেয়েটাকে এই জিনিসটা বুঝতে চাইবে? এইটা বোঝাটা জরুরি ছিল। হ্যাঁ। তারপর উনি যেটা বলছে যে আমার ভাই বোন আছে, সবাই আমার ছোট, কিন্তু আমার তো প্রায় 10-12 বছরের বড়। ওনার যে 10-12 বছরের ছোট, সে আমার 12-13 বছরের বড়। মানে তাকে আমি ছোটবেলা থেকে এইভাবে দেখে অভ্যস্ত। তো এইগুলো চিন্তা ভাবনা, মানে ওই সময় তো আর এত কিছু কিন্তু ওনার ছোট ভাই বোন এগুলা, মানে ওনার কাছে তো এগুলো বাচ্চা এখনো, আর আমার কাছে তারা অনেক বড়। আমি তাদেরকে কি টেক কেয়ার করবো, তারা আমাকে করবে, মানে আমার এরকম একটা বিষয়টা তাই। হ্যাঁ, তো আমি চুপ হয়ে শুধু শুনছিলাম, ও আচ্ছা, মানে আমি কিছু বলার মতো ভাষাও পাচ্ছি না, বা আমি কি বলবো, আমার এখানে ডায়লগই কি ছিল, মানে আমি এরকম মনে হচ্ছে যে কেউ আমাকে একটা স্ক্রিপ্ট ধরাই দিত, আমি একটু দেখে আমাকে কেউ কিছু বলেও না, এই লোক কি বলতেছে। তো যাই হোক, এই কথাটার পরে মানে যখন উনি এটা বলার পরে বলতেছে যে তুমি, আমাদের একটা মানে রুলস আছে, বিয়ের পরে নাকি বাসর ঘরে নাকি কিছু দেয়, হাজবেন্ড ওয়াইফকে কিছু দেয়, তারপর নাকি টাচ করে, এরকম কিছু একটা। তো আমাকে বলতেছে যে তোমার কি আমার উপর কোনো দাবি আছে, মানে এইগুলো আমি জানতাম না, এগুলো আমি অনেক পরে গিয়ে শুনছি, এগুলো অনেক পরে গিয়ে জানছি যে এই সময় নাকি কিছু চাইতে হয়, মানে এই সময় যা চাইবে তাই দিতে হবে, এরকম কিছু একটা। তো এটাও আমাকে কেউ বলে দেয়নি। আমি ওই সময় একটা লসে পড়ে গেলাম না, এরকম মনে হচ্ছে এখন আর কি। তখন আমাকে এটা কেউ বলে নাই। তো আমি বললাম যে না, আমি জানতাম না দাবি জিনিসটা কি। তো না বলার পরেই সে তো মানে আমার কাছে খুবই, মানে এই কথাগুলো বলতে আমি বলতে পারবো না। ঠিক আছে, বলার দরকার নেই, আমরা সিচুয়েশনটা বুঝতে পারছি যে ওইটা আমার ফার্স্ট নাইট ছিল, আর আমি ওগুলা মানে ওই ফিজিক্যাল ব্যাপারগুলো আমি বুঝতাম না, ওই সময়টাতে বোঝার কথাও না, বুঝতামও না, একদমই বুঝতাম না যে এই হয়। তো যখন উনি শুরু করলো, শুরু থেকে শেষ পর্যন্ত মানে খুব অল্প সময়ের মধ্যে খুব অমানবিকভাবে, মানে এটা এখন বর্তমানে যদি আমি কল্পনা করতে যাই, তাহলে এটা একমাত্র পারে রেপিস্টরাই পারবে,
এটা রেপ ছাড়া কিছু ছিল না, এখন বুঝি, ওই সময় বুঝতাম না। আর ওই সময় আমি এগুলো বুঝতাম না দেখে, আর আমাকে একটা কথা বলা হয়েছিল, আমার মাথায় একটা জিনিস কাজ করছিল যে ভাবি বলছে যে এইখানে যা হবে এগুলো সবই ঠিক, হ্যাঁ এখানে যাই হোক, মানে ভেঙে বলেনি, বলছে তোর সাথে আজকে যা হবে এটি ঠিক, আর এটা মেনে নিতে হবে, আর এটা যদি না মেনে নিস তাহলে মানে মানে এই ধরনের একটা বলছে যে এটা আজকের রাতের কোনো চিল্লাচিল্লি করা যাবে না। তো আমিও চুপ করে, আমার কাছে মনে হচ্ছিল কেউ আমাকে ছুরি দিয়ে আঘাত করতেছে, মানে মনে হচ্ছিল যে কেউ আমাকে ছুরি দিয়ে আঘাত করতেছে, আর আমি ব্লাড দিয়ে পুরো মানে আমার শরীরে সব ব্লাড বের হয়ে যাচ্ছে, আমার এরকম মনে হচ্ছে যে আমার শরীর থেকে সব ব্লাড বের হয়ে যাচ্ছে, আমি মানে গরু কাটলে যেরকম ইয়ে করে না, আমি এরকম কাঁপতেছি, ওরকম কাঁপতেছি। কিন্তু সে তার কাজ করলো। আমি খুব অবাক হয়েছি যে আমি উঠে বসতে পারতেছিলাম না, সে আমাকে টান দিয়ে উঠে বসাইছে, বসায় বলতেছে ওয়াশরুমে যাও। আমি ওয়াশরুমে কিভাবে গেছি আমি জানি না, আমি খুব ধরে ধরে খুব মানে খুব কষ্টে কাঁপতে কাঁপতে ওয়াশরুমে গেলাম, ফ্রেশ হয়ে আসলাম। আসার পর আমি খুব কষ্টে, যে আমি যখন বিছানায় মানে ঘুমাতে যাব তখন আবার মাই গুডনেস, এরকম করে সে সারা রাতে মানে রাত 3টা থেকে ভোর সকাল 8টা পর্যন্ত 4 বার আমার সাথে এইরকম করলো। আমি আর সকালে উঠতে পারি না, মানে আমি উঠে বসতে পারি না। তারপর 2-3 দিন কি হয়েছে আমার মাথায় নেই, মানে আমি এখন আর এটা বলতে পারবো না, কারণ আমি পুরো সেন্সলেস ছিলাম, আর ওনারে দেখলেই আমার ভয় লাগতো। সে যতবার আসতেছে সামনে, 2-3 দিন আপনি সেন্সলেস অবস্থায় ছিলেন? আমি জানি, মানে আমি সেন্স ছিল, কিন্তু আমি এখন গল্পটা বলতে পারবো না যে এই 2-3 দিনে কি কি হয়েছে। আচ্ছা আচ্ছা। এই 2-3 দিন আমার বৌভাত হয়েছে, আমাকে পার্লারে নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু আমি নিস্তব্ধ। আর তখন আমার মানে শারীরিক কন্ডিশন খুব খারাপ, কিন্তু সবাই বুঝতেছিল, কিন্তু কেউ বুঝতে দিচ্ছিল না আমাকে। মানে এভরিবডি অ্যাভয়েড দিস, মানে সবাই জিনিসটাকে অ্যাভয়েড করছে, তারা পার্টিটাকে এনজয় এটা করছে। শুধু আপনার ফ্যামিলির সমস্যা না, এটা আমাদের পুরো সমাজেরই সমস্যা। তারপর যেটা হচ্ছিল যে মানে ওই রাতের পর থেকে মানে ওই লোকটাকে আমার শুধুই দায়িত্ব মনে হয়েছে, মানে আমার কাছে মনে হতো যে এটা আমার দায়িত্ব, যে উনার বাসায় আমার থাকতে হবে, আর উনার সাথে থাকলে আমার এরকম করতে হবে। ইউ ফিল লাইক দিস, রাইট? আপনি এই ঘটনা ঘটার পরে কি আপনি কারোর সাথে ডিসকাস করার সুযোগ পাননি যে না, আমি এরকম ক্লোজ কেউ ছিল না যে আপনার সাথে এরকম একটা বাজে ঘটনা ঘটছে, বা আপনি এটাকে রিকভার করতে পারছেন না মেন্টালি, বা আপনার সাথে যার বিয়ে হলো তাকেও বলতে পারছেন না যে আমার এইসব জিনিসগুলো? না, আমি উনাকে ভালোভাবে নিতেই পারছিলাম না। সোজা কথা, আমি উনার সাথে কোনো কিছু ডিসকাস করতাম না, বা অনেক পরে গিয়ে যখন ডিসকাস করেছি তখন উনি আমাকে উল্টাপাল্টা বুঝ দিয়েছে, মানে পরের সময়টাতে। হ্যাঁ, ইট হ্যাপেন্স রেগুলারলি, না র্যান্ডমলি জিনিসগুলো হয়ে যাচ্ছিল আপনার সঙ্গে? হ্যাঁ, প্রায় মাস থেকে 2-3 মাস এরকম হলো। তারপর মানে এটা আমি বলি যে প্রথম তো 4-5 দিন তো রেগুলার হলো, তারপর আমার ব্লিডিং অফ হচ্ছিল না, আমার কন্টিনিউ হচ্ছিল ব্লিডিং। তো এক সময় যে ব্লিডিং এর মধ্যেও তিনি অনেক বাজে ইয়ে করেছে। তো ওর পরে আমি বাসায় যেতে চাইলে বাসায় যেতে দিত না, এভাবে ইয়ে করে ফেললো। আর ফ্যামিলিগত যে ব্যাপারটা ছিল, যে আমার ফ্যামিলি তো তখন, আমার আব্বু তো তখন একদম মানে ফিনান্সিয়ালি খুব উইক ছিল। তো বিয়ের পরে কিছু ফর্মালিটি থাকে, পুরান ঢাকার কিছু রুলস আছে, যে বিয়ের পরে মেয়েদের প্রতি সপ্তাহে সপ্তাহে দেখতে যাওয়া, এটা সেটা পাঠানো, প্রতি সিজনে সিজনে এটা করা, এগুলো ব্যাপারে কেউ কনসার্ন ছিল না। মানে তখন মানে আমার ফ্যামিলির কেউ এরকম অ্যাক্টিভ ছিল না, মানে ছিল কিন্তু কেউ কেয়ার করেন। তারপর হচ্ছে এরকম করে আমার সময়গুলো কাটতে লাগলো। তো সবচেয়ে বড় কথা হচ্ছে, আমার যে হাজবেন্ড ছিল রিপন, উনি আমার বাবার দোকানে কাজ করতো একটা সময়। ওইটা হচ্ছে প্রায় আরো মানে আমার জন্মের সময় বা আমার জন্মেরও আগে। হ্যাঁ, তখন নতুন নতুন আর কি কাজ শেখার জন্য আমার আব্বুর দোকানে ঢুকছে এরকম। তো আমার আব্বু তাকে ক্যাশ বুঝিয়ে দিয়েছিলেন নাকি, তখন নাকি ক্যাশ দিত। তো আমি একটু যখন 2-3 বছরের, তখন উনি দোকান থেকে বের হয়ে নিজে ব্যবসা দিয়েছে, ওখান থেকে তিনি ইমপ্রুভ করছে। তো ওখান থেকে শুরু। আর আমাকে যখন বিয়ে দিছে, মানে আমার যখন বিয়ে হয়েছে, তো ওই রিপন যিনি, ওনার উদ্দেশ্য ছিল যে আমি আমার নানু বাড়ির অংশ পাবো, মানে সম্পদ। আমার নানু বাড়ি খুব বিশাল, মানে বললামই তো যে খুব বিরাট একটা অংশ। আর ওনাদের যে অংশটা ছিল সেটা অনেক আগেই নেওয়া হয়ে গেছে। মানে ওনার দাদা বাড়ি যেটাতে ওনারা ছিল 3 রুম, ওই যে ছোট ছোট 3টা রুম উপরে ওই বিল্ডিংটা তোলার পরে আমার মামা ওই অংশটা কেটে রাখছে, মানে আমার মামা রেখে দিয়েছে। আর আমাদের যে অংশটা ছিল তার লোভটা ছিল যে ওই বাড়িতে আমি একটা রুম হলেও পাবো। হ্যাঁ, তো আমার আম্মু তো আর ওটা নেয়নি। তো আমার হাজবেন্ডের ইয়েটা ছিল, টার্গেটটা ছিল যে ওই বাসায় একটা রুম হলেও পাবে। আর পুরান ঢাকায় একটা রুম মানেই অনেক কিছু, মানে ওখানে তো প্রায় 1 কোটি টাকা দাম কাঠা। তো একটা রুম মানে 1 কাঠা না হোক, আধা কাঠা হোক, 50 লাখ টাকা হোক আমার আসবে, এরকম একটা টার্গেট ছিল তার। তো
আর বিয়ের সময় তো অনেক কিছু নিয়ে মানে গহনা টহনা নিয়ে ফার্নিচার নিয়ে নানান কথা তো শুনতে হয়েছে, ওগুলাও ফেস করছি, মানে ওগুলো খুব পেইনফুল ছিল ওগুলা, কারণ আমি তখন এত কিছু বুঝি না, আমি তখন মাত্র মানে জামা কাপড় বানাই, ঘুরি ফিরি, খাই দেই, ব্যাস ওই পর্যন্তই। আমি কারো জিনিস নিয়েও মাথা ঘামাই না। ওখানে আমার উপরে প্রেশার আসছে যে আমার ফার্নিচার এমন কেন, আমার গহনা এমন কেন, তুমি বাসায় বলো না কেন, তোমার খাট এখনো আসতেছে না কেন। আমার বিয়ের পর খুব বৃষ্টি ছিল তখন, মানে আমার ফার্নিচার, আমার চাচা ছিল ফার্নিচারের ওনার বিজনেস, তো আমার চাচার ফ্যাক্টরি থেকেই সবগুলো ফার্নিচার আসবে। তো ওনারা বলতেছে যে জাস্ট একটা কারণেই লেট হচ্ছে, রোদ পাচ্ছি না, রোদ পেলে তারপর কাঠগুলো শুকাবে, তারপরে বানাবে। হ্যাঁ, মানে জয়েন্ট দিলেই এখন এটা ফেটে ফেটে যাবে, এখন জয়েন্ট দিলে প্রবলেম হবে। এই জিনিসটা ওরা বুঝতেছে না, ওরা বলতেছে কেন দেরি করছে, নাকি ফাঁকি দিচ্ছে, নানান ধরনের কথা তৈরি করতেছে। আর এই দিক দিয়ে আমি পেইন খাচ্ছি, ওই দিকে এক পেইন, মানে রাতে গিয়ে এক পেইন, দিনের বেলায় পেইন। মানে আমি পুরো মানসিকভাবে মানে বলে না যে আমি হয়তো বা প্যারালাইজড এর মতো হয়ে গেছিলাম, আমার মানসিক ভাবটা জাস্ট শুনি আর শুনি, কিছু বলতে পারছি না এরকম। আর বাসায় গিয়ে কোনো কিছু বলি না, কারণ আব্বু অসুস্থ, আব্বু মেন্টালি অনেক আব্বু যখনই জিজ্ঞেস করে আম্মু তুমি ভালো আছো তো, আমি খালি হাসি দিয়ে বলছি হ্যাঁ। যতবার জিজ্ঞেস করে তুমি খুশি আছো তো, আমাকে হ্যাঁ, আমি একটা কথাই বলছি হ্যাঁ ভালো আছি। আসলে আমি ভালো ছিলাম না, কিন্তু বুঝতে দেইনি। ওই লোকটার ছোট বোনগুলো আমার সাথে অনেক রাফ বিহেভ করছে। তো অনেক রুডলি আচরণ করেছে। আর উনার যে ছোট ভাইটা ছিল, মানে আমার যে মেজো ভাই যেটা আর কি, ওনার আগে যেটা বিয়ে করেছে, তো ওনার ওয়াইফ ছিল আমার অনেক বছরের বড়, কারণ তাদের বিয়ে হয়েছিল 12 বছর আগে। আমার বিয়ের 12 বছর আগে তার বিয়ে হয়েছিল। আমি যখন বাড়িতে বেড়াতে আসতাম তখন মানে ভাবি রাতে খাওয়া দাওয়া এরকম, আমি ভাবি বলেই ডাকতাম, কিন্তু সম্পর্কে আমি বড় যা। কিন্তু উনার প্রায় উনাকে আমাকে একসাথে কোথাও দেখলে কেউ বলতো যে তোমার মেয়েটা, মানে এভাবেই বলতো। তো ওই দিক থেকে উনার একটু, এটা জেলাসি বলবো না, এটা হয় আসলে, এটা নর্মাল একটা ব্যাপার। কারণ একটা উনি অনেক এইজ হয়ে গেছিল, উনি নিজের জায়গা থেকে নিজেকে একটু দুর্বল মনে করতো। আমাকে এমনিতে সাপোর্টও দিত, আবার অনেক সময় দেখে কিন্তু পেইনও দিত, অনেক পেইন দিত। কিন্তু আমি ওই সময়টাতেই কেন জানি আমি ছোট থেকে এই জিনিসগুলো বুঝতে চেষ্টা করি যে কেউ আমাকে কেন জেলাসি করছে, কারণ তার মধ্যে কোনো দুর্বলতা আছে, আমার ওইটার জন্য মায়া হয়। আমার কখনো এইটা মনে হয় না যে সে কেন জেলাসি করবে, আমি তার সাথে এখন কোচাকুচি করবো, মানে এই টাইপের মেন্টালিটি আসে না আমার। কেন জানি মনে হয় এই জায়গাটা যদি শুধরানো যেত, তাকে যদি একটু বোঝানো যেত আমি তাকে খুব ভালোবাসি বা আমি তাকে কিছু হেল্প করতে চাই, এরকম মনে হতো। তো ওই দিক থেকে আমি কিচ্ছু বলতাম না, কিন্তু সে আমাকে খুব পেইন দিত, কথাবার্তা এটা সেটা। উনি অনেক সিনিয়র পার্সন ছিল, তো কোনো গেস্ট আসলে আমাকে কিভাবে ছোট করবে, কিভাবে আমাকে অপমান করা যায়, কিভাবে কি দিয়ে, এগুলো নিয়ে সবসময় ইয়ে করতো। ওই দিকগুলো খুব পেইনফুল ছিল। তো ওগুলো যখন শেষ করলাম, মানে আমার যাকে বলতাম মাঝে মাঝে দুই একটা কথা, এগুলো নিয়ে সে আবার মানে মানে এখানে সেখানে বলে আরো ব্যাপারটাকে বড় বানাতো। তো আমি তখন বুঝতাম না, এখন বুঝি। তো এর মাঝখানে হলো কি, আমি প্রেগনেন্ট হলাম। না, বিয়ের 1.5 মাস পরে আমি হচ্ছে কক্সবাজার যাব। আচ্ছা। আমার হাজবেন্ড বলতেছে যে ঈদ চলে আসছে, তুমি ঈদের মধ্যে কিছু না নিয়ে আসো, ঈদের পরে আমরা কক্সবাজার যাই, এখানে কোনো খরচ টরচ যাতে আমাদের না হয়, হ্যাঁ, এই জন্য আমরা কিছু কিনবো না। আমি বলছি আচ্ছা ঠিক আছে। তো তখন হচ্ছে বসুন্ধরা সিটি মার্কেটটা হচ্ছে নতুন হয়েছে। তো উনি বলতেছে আমরা বসুন্ধরা সিটিতে যাব শপিং এ, কিন্তু উনি যেটা বলতেছে যে আমার মানে বসুন্ধরা সিটিতে যাবে, কিন্তু আমাকে যে কিছু কিনে দিবে না এটা আমি জানতাম না। তো উনার সাথে আমি গেলাম, প্রায় 20 থেকে 25 হাজার টাকা শপিং করলো। ওগুলা হচ্ছে সব উনার বোন জামাই, বোনের বাচ্চা কাচ্চা, মানে ফ্যামিলির জন্য আর কি, ভাই বোন। আমিও পছন্দ করে করে কিনলাম সবার জন্যই যা যা লাগে। কেনাকাটার পরে আমি তো তখন ছোট মানুষ, তখন তো আমার 13-14 বছর বয়স। তো আমি কখনো এমন হয়নি যে আমি ঈদে জামা কাপড় নিইনি বা জামা কাপড় নতুন জামা কিনিনি, এরকম কখনোই হয়নি। তো ওইটা আমার বিয়ের ফার্স্ট ঈদ। তো আমার একটা শখ ছিল কি যে অন্তত একটা কটন ড্রেস হলেও আমি পাবো, এরকম একটা ইয়া ছিল আমার ভিতরে, যে না আমাকে কি আর না দিবে নাকি, বলছে দিবে না, হয়তো বা ভালো কিছু দিবে না, হয়তো নর্মাল কিছু হলেও আমাকে দিবে, ঈদে তো আর পুরনো জামা পরে থাকবো না। তো আমার এরকম ধারণা ছিল। ও পুরো শপিংটা শেষ করলো সারাদিনে, আমি রোজা রেখে পুরো শপিংটা করলাম খুব চয়েস করে করে। লাস্ট মোমেন্টে যে সে আমাকে নিয়ে চলে আসতেছে, যখন সে আমাকে নিয়ে রওনা দিল, মানে আমার মনটা খারাপ হয়ে গেল। আমি কিচ্ছু বলিনি, প্রথম ঈদ এটা, তো আমি কিচ্ছু বলিনি। such a idiot, মানে নাথিং টু সে, মানে স্পিচলেস টোটালি। হ্যাঁ,
পরে উনি কিচ্ছু কিনে দিল না আমাকে। তখন আমি না মনটা খারাপ হলো আমার, কারণ স্বাভাবিক এটা। আমার এখনকার বয়স হলে হয়তো হাইড করতে পারতাম, আমি এখনো পারি না। সত্যি কথা বলতে আমি কখনোই নিজেকে হাইড করতে পারিনি। এখন তো তখন তো আরো পারতাম না। তো উনি আমাকে করলো কি, যে আসার সময় বলতেছে যে একবারে নিচে, তখন বলতেছে তোমার কি মন খারাপ? আমি বলছি যে না, আমি তো কিছু নেই নাই, ঈদের দিন কি পরবো? তো বলতেছে তোমার তো অনেক ড্রেস নিয়ে আসছো, ওগুলা থেকেই পরো, ওগুলাই তো এখনো পুরোনো হয়নি, এখন দরকার কি আছে কেনার? বলে তারপরে চুড়ি দেখলো, চুড়ি দেখে আমাকে 2 মুঠ চুড়ি কিনে দিল 200 টাকা। এই ছিল আমার ঈদের মানে ফার্স্ট অ্যান্ড লাস্ট, এইটাই ছিল আমার শপিং, আর কোনো কিচ্ছু কিনে দেয়নি সে আমাকে। তো বাসায় আসলাম, বাসায় আসার পরে তার ভাই বোনরা বলতেছে যে সবার জন্য কিনছেন, ওর জন্য কিছু নেন নাই। সে আমাকে মানে তার ফ্যামিলি থেকে আমাকে সেভ করবে কি, সে আমাকে বরঞ্চ বলতেছে যে ওরে কি কিনে দিব, ওর বাসা থেকে আমারে কি দিছে যে আমি ওকে কিনে দিব। তখন আমি বুঝলাম যে ও আচ্ছা, সে কিনে দেয়নি, সে কিনে দেয়নি। হ্যাঁ, তো আমি আর বাসায় কিন্তু কিছু বলিনি বা বাসায় যাইও নাই এর মধ্যে। বাসা থেকে আসলে সামর্থ্য কি ছিল আপনার ফ্যামিলিকে মানে কিনে দেওয়া হয়েছিল কি ঈদের প্রথম দিন জামাইকে কিছু কিনে দেওয়া বা এরকম কোনো কিছু? হ্যাঁ, এটা করেছিল চান রাতে, একবারে লাস্টের দিকে শপিংটা হয়েছে তার আগে। তো সে এটা বলে ফেললো প্রায় 20 রোজার পরে এই ঘটনা আর কি। তো একবারে চাঁদ রাতের দিন আমার ভাই আর কি একটা পাঞ্জাবি গিফট করলো তাকে, আর সে আমাকে আর কিছুই দিল না। হ্যাঁ, সে ভাবতেছে যে আমি বুঝি বাসায় জানানোর পরে তখন এটা করছে। হ্যাঁ, তখন গিয়ে আরো খেপে গেল যে আমি নাকি বাসায় জানাইছি, তাকে ছোট করলাম এই জন্য। কিন্তু আসলে মানে সত্যি কথা বলতে যে আমি কিছুই বলি নাই, আমার মুখ দিয়ে তখন কথাই আসতো না, আমি ম্যানেজ কি করব, আমার তো কিছুই মাথায় থাকতো না তখন আমি তো পুরো মেন্টালি একটা ইয়েতে ছিলাম। তো আমার এমনও মনে হয়েছিল তখন, মানে মাসখানিক যে সে আমাকে ওই ফিজিক্যাল টর্চার গুলো করতো, তখন আমার এমনও মনে হয়েছিল যে আমি এক কাজ করি, বের হয়ে কোথাও চলে যাই, মানে অজানার উদ্দেশ্যে কোথাও চলে যাই। যদি আব্বুর এই অবস্থা না থাকতো হয়তো আমি করতাম এটা। সত্যি কথা বলতে একমাত্র আব্বুর কথাটা যখন মনে আসছে, চোখে ভাসছে যে আমার আব্বু তো মরে যাবে, তখন গিয়ে আর এটা করতে পারিনি, নয়তো ঠিকই আমি বের হয়ে যেতাম। তো ঈদ আসলো, ঈদের পরের দিন কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিল। আর তার একটা অভ্যাস ছিল যে মানে সে কিছু দিলে বা করলে বা আমার জন্য যদি সে 2টা টাকাও খরচ করতো, এটা খুব হাইলাইট করতো, সবার সামনে তুলে ধরার জন্য চেষ্টা করতো। ওই কক্সবাজার যাবে, সে খুব মানে ঢোল পিটাচ্ছে যে আমাকে নিয়ে কক্সবাজার যাচ্ছে, কিন্তু শপিং করে দেয়নি, এটা আবার হাইড করতেছে। আচ্ছা, যাই হোক, ওই সব বলতে গেলে শপিং এর টাকা সেভ করে আমাকে কক্সবাজার নিয়ে যাচ্ছে। তো গেলাম কক্সবাজারে, সেখানে গিয়ে আরেক ধাক্কা খেলাম যে কক্সবাজার যাওয়ার পরে প্রথম রাত মোটামুটি ভালো ছিলাম, পরের দিন সকালে সে আমার সাথে মানে এমন ভাবে মানে ফিজিক্যাল রিলেশন করতে চেয়েছে যেটা সম্পর্কে আমি অবগত ছিলাম না, মানে আমি জানতাম না যে এরকম কিছু হয়। তো এক সময় সে আমার হাত পা জোরাজোরি করে ধরে, মানে প্রায় হাত পা বাঁধার মতো জোরাজোরি করে সে আমার সাথে ওই রকম কিছু করতে চায়। তখন আমার মানে আমি খুব বাধা দেওয়ার পরে বা চিল্লাচিল্লি করার পরে সে আমার গায়েও হাত তুলে 2-3টা চড় থাপ্পড় দেয়। আপনাদের মধ্যে সম্পর্কের জায়গাটা কি আপনি তখনও কি ওনাকে আপনি করে বলতেন? হ্যাঁ, আমি এখনো স্টিল নাও। তার মানে বিষয়টা এরকম হয়ে গেছে যে ওই দূরত্বটা বিয়ের পরে ছিল, এবং সেই দূরত্ব থাকা অবস্থায় ওই জিনিসগুলো প্র্যাকটিস করে যাচ্ছে ওর মতো করে, এবং সেখানে যখন ও সাকসেসফুল হতে না পারছে তখন সে আপনার গায়ে হাত তুলছে, তাই তো? সেটাই। হ্যাঁ, তারপর আর সবচেয়ে বড় কথা হচ্ছে সে তার জায়গাটা, সে তার চাওয়াগুলো সব পূরণ করতেছে, বাট আমার দিকটা দেখছে না। এবং সে যে শুধু আমার না, মানে সে মানুষটাই এমন, আগে বুঝি নেই, পরে অনেক ধীরে ধীরে গিয়ে পরে বুঝতে পেরেছি যে উনি সম্পূর্ণ সেলফ সেন্টার, মানে নিজে যেটা অধিকার সেটা সে আদায় করে নিবে, তার বাকিগুলো নিয়ে তার কোনো মাথা ব্যথা হচ্ছে বা কার কি হচ্ছে এটা দেখার বিষয় না, এই টাইপের মেন্টালিটি। তো এইগুলো করার পরে আমার মানে খুব পেইন হলো, আমার খুব কষ্ট হলো যে আমি কবে ঢাকায় যাব, একটা পেইন। ওটা কি জীবনে প্রথম কক্সবাজার যাওয়া? হ্যাঁ, ওটা আমার লাইফে ফার্স্ট। চিন্তা করে দেখুন, এক ধরনের হানিমুনি বলা চলে ওদের জন্য। হানিমুনি করা হয়েছিল, কিন্তু ওটা আমার জন্য হানিমুন ছিল না, অন্য কিছুই ছিল। আচ্ছা, খুব পেইনফুল ছিল। যাই হোক, আমি খুব ভয়ে ছিলাম যে এখানে আমাকে মেরে ফেললেও কেউ জানবে না, এরকম একটা ফিল ছিল আমার ভিতরে। জিনিস চিন্তা করতে পারেন, প্রত্যেকটা মোমেন্ট একটা মানুষ একটা মেয়ের সাথে, একটা ছেলের সঙ্গে বসবাস করছে একটা মেয়ে, এবং তাদের স্পেশাল মোমেন্টস গুলো তার জন্য ভীতির কারণ। সে হয়তোবা তখন এরকম মানে চিন্তা করছে যে এই স্পেশাল মোমেন্টটা যেন না আসে, ওর সঙ্গে স্পেশাল টাইমটা যেন আমি না হয়, রাত যেন না হয়। বিষয়গুলো তো এরকমই ছিল, কারণ ওর জন্য কিন্তু এগুলো অনেক ভয়ানক রকমের টর্চার। হ্যাঁ,
তারপর আর আমার সাথে যারা ছিল মানে ফ্যামিলি তো দুইটা গিয়েছি আমরা, মানে আমার হাজবেন্ড আমাকে নিয়ে গেছে, আর হচ্ছে আমার চাচাতো বোনের রিসেন্ট বিয়ে হয়েছিল, চাচাতো বোনের হাজবেন্ড আর চাচাতো বোন ওরা দুজন গিয়েছে, কিন্তু ওরা ওদের মতো ছিল, আমরা আমাদের মতো ছিলাম, এরকম আর কি। তো ওইভাবে আর আমাদের সাথে ইয়ে করা হয়নি যে একদম সব বিষয়ে ডিটেলস বলা। আর আমার চাচাতো বোন আমার অনেক বড় ছিল, যার কারণে আমি আপুকে বলতাম না, লজ্জা পেতাম। তো ওই দিক থেকে 3 দিন পরে 4 দিনের দিন আমি খুব জেদাজেদি করে মানে কান্নাকাটি করে চলে আসবো করতেছি, কিন্তু আমাকে কেউ আর জিজ্ঞেস করতেছে না যে কেন। মানে আমার বোন জামাইও বিষয়টা খেয়াল করেনি, আমার বোনও খেয়াল করেনি যে আমি কেন বারবার চলে আসতে যাচ্ছি। হ্যাঁ, এত সুন্দর একটা ওয়েদার, ওরা তো খুব এনজয় করছিল হয়তো বা, মানে আমি তাদের এনজয়মেন্টে বাধা দিলাম, এরকম আর কি। তো খুব কান্নাকাটি করে ওই রাতেই আমি চলে আসবো। আমি বলছি তোমরা সবাই থাকো, আমি চলে যাই, মানে এইভাবে কান্নাকাটি করছে। আমি থাকবোই না, আমি আর একটা রাত এখানে থাকবো না। আমার কাছে মনে হচ্ছে তাও এলাকার ভিতরে তো থাকবো, যাই হোক, কিন্তু এখন তো আমি বাইরে আছি, অনেক দূরে। আমার কাছে এরকম মনে হচ্ছিল যে আমি যদি মরে যাই, আমি যদি যে কোনো সময় মারা যাবো, এরকম মনে হচ্ছিল। তো আমি ওই সময় বলাতে ওরা সবাই মিলে চলে আসছে, সবার মন খারাপ যে আমার জন্য চলে আসতে হলো তাদের। তো ঢাকায় আসলাম। ঢাকায় আসার পরে ঈদের ছুটির শেষে সে তার মতো করে বিজনেস করতেছে, আমি আমার মতো ঘরে ছিলাম। 2-3 মাস গেল, কোরবানি ঈদ আসলো, প্রথম কোরবানি ঈদ। কোরবানি ঈদের সময় যেটা হলো সেটা হচ্ছে আমার মামার বাসা থেকে মাংস, মানে কোরবানি ঈদের যে মাংসটা পাঠায়, পুরান ঢাকার একটা ইয়ে আছে যে নতুন বিয়ে হলে বাবার বাড়ি থেকে রান পাঠানো হয়, একবারে পুরো একটা রান ধরে পাঠিয়ে দেয়, বাবার বাড়ি থেকে মেয়েদের পাঠায়, মানে কোটাকুটি নেই, রানী পাঠিয়ে দিতে হবে একদম আস্ত পাঠায়। এটা পুরান ঢাকার রেওয়াজি, একবারে যে কয়টা মেয়ে থাকবে ওই কয়টা রান বাসায় যাবে, মানে ওই রানগুলো কেউ কাটতে পারবে না, একদম আস্ত পা ধরে দিয়ে দিবে একবারে। আচ্ছা আচ্ছা, ইন্টারেস্টিং তো। হ্যাঁ, এটা কিন্তু পুরান ঢাকার একটা রেওয়াজ, এখনো আছে। মানে কোরবানি হলেই সঙ্গে সঙ্গে রানটা যাবে মেয়ের বাসায়। আচ্ছা, মেয়ের বাসায় যেতেই হবে এটা। তো ওইরকম আমার মানে ওরা আশা করছিল যে আমার মামা এরকম করবে, কিন্তু আমার মামা তো প্রায় অনেক বড় গরু দেয়, আর একটা দেয় না, 2টা থেকে 3টা দেয়। তো ওনার নিজেরই আছে 3টা মেয়ে, 3 মেয়ের শ্বশুর বাড়িতে পাঠাতে হয় 3 রান। মানে এখন এক মেয়ের, বড় মেয়ের যে 20 বছর 22 বছর হয়ে গেছে বিয়ের, তারপরও পাঠাচ্ছে, প্রতিনিয়ত পাঠাতে হয়। তো ওই দিক থেকে আমি যদি এখন আরেকটা নেই, তাহলে উনার কিন্তু আরো কাউকে উকিল দিয়েছে, বা আরো কোনো মেয়ে আছে, মানে আমার উকিল দিয়েছে আমার খালু দিয়েছে, আরেক খালু আমার, ওই খালা হচ্ছে আমার আম্মুর খালাতো বোন, মামাতো বোন, কিন্তু আমাদের বাসায় মানে আমার নানু বাড়িতে বড় হয়েছে দেখে আমার আম্মুর খুব ক্লোজ। তো ওই খালু আমাকে উকিল দিয়েছে। তো ওই দিন করলো কি যে এই রান পাঠায়নি বলে, সেই রান পাঠায়নি ঠিকই, কিন্তু রানের যে উপরের অংশ মানে বড় একটা পিস আমার বাসায় পাঠানো হয়েছে আমার উদ্দেশ্যে, আর নামটা আমার লিখে দিয়েছে, আমার নাম লেখা এটা পাঠিয়েছে। তো ওই মাংসটা রেখে যখন চলে গেছে না আমার ভাই, তার ছোট বোন, আমি তখন মানে দেখলাম যে মানুষ কতটা হিংস্র হলে পরে এরকম ফেস হয়। আমি তো চুপ করে বসে আছি, আমি কিছুই মাথায় নেই যে এটা নিয়ে যে কি হবে, আমি বুঝিই নেই বিষয়টা। সে মাংসটা ধরে রাস্তায় ফেলে দিছে ঈদের দিন রাস্তায় ফেলে, এই মাংসে কেন ওর নাম লেখা থাকবে? তাহলে এই যে আমরা কি, আমরাও তো ভাগ্নি, মানে আমরাও ভাগ্নি, আমাদের বাড়িতে আমার মাংস আসছে, ওর নাম দিয়ে আসছে, তাহলে রান আসলো না কেন? দোষ হয়ে গেছে, এটা খুব বড় অন্যায় হয়ে গেছে। ভয়ানক। আমি ভয়ানক বলছি কারণে যে আমাদের সমাজে কিছু কালচার আছে যেগুলো আসলে মেয়ের বাড়ি থেকে পূরণ করা হয়, ধরে নেওয়া হয়, বা ছেলের বাড়ি থেকেও। সেটা পাঠ্য বইয়ে তো থাকে না এগুলা, মানে কালচারে আছে, এগুলো শুনতে ভালো লাগে, কিন্তু প্র্যাকটিসের জায়গা থেকে যদি এটা অত্যাবশ্যকীয় নিয়ম হয়ে যায় কখনো কখনো, যেটা কতটা ভয়ানক পেইনফুল হয়। কান্ট ইউ এভার ইমাজিন যে বাবার সামর্থ্য নাই, তারপরে তাকে চিন্তা করতে হচ্ছে যে আমার মেয়ের বাড়িতে একটা রান পাঠাতে হবে, আমার কোরবানি দেওয়ার সামর্থ্য নাই, এই রান পাঠানোর জন্য আমাকে কোরবানি দিতে হচ্ছে। মানে আমাদের এই ব্যাড প্র্যাকটিস গুলা কতটা ভয়ানক হয়ে গেছে আমাদের সমাজে, এবং ইনফ্যাক্ট এগুলো নিয়ে কেউ কখনো কথা বলে না। এগুলো নিয়ে কথা বলা উচিত। একটা মানুষ, একটা সোসাইটি চেঞ্জ হবে কিভাবে, একটা মানে পুরো কমিউনিটি চেঞ্জ হবে কিভাবে, একটা রাষ্ট্র চেঞ্জ হবে কিভাবে, এই ছোট আমরা তো সব জায়গাতেই পয়জনাস। এই ছোট ছোট বিষয়গুলো যদি চেঞ্জ না হয়, আমরা যে এত ডিগ্রি নিচ্ছি, প্রতি বছর পিএইচডি, বুড়ি পিএইচডি বের হচ্ছে, ডক্টরেট, হ্যাঁ, আমাদের বিশ্ববিদ্যালয়ে ভরে যাচ্ছে, আমাদের ছেলেমেয়েরা গোল্ডেন এ প্লাস, আমাদের পাশের হার বাড়ছে, কিন্তু এই সব যে মানে খোরা কালচার, ল্যাংড়া টাইপের কালচার, এগুলোর যে পরিবর্তন হচ্ছে না, এগুলো নিয়ে যে কেউ কখনো কোনো কথা বলে না, এগুলো নিয়ে না পত্রপত্রিকায় কথা হয়, না কোনো মিডিয়াতে কথা হয়, অথচ এগুলো আমাদের জীবনটাকে পঙ্গু করে দিচ্ছে, এবং এগুলো নিয়ে কেউ কখনো কথা বলে না। আমরা যৌতুক নিয়ে কথা বলি, এবং যৌতুক একটা ঘাতক ব্যাধি, আমরা যৌতুক মোকাবেলা করতে পেরেছি, কিন্তু এই কালচারের মধ্যে যে যৌতুক ঢুকে বসে আছে সেটা নিয়ে আমরা কেউ কখনো কথা বলি না।
এবং এগুলো নিয়ে কথা বলা উচিত। কথা নইলে আমরা আসলে কিওর হব কিভাবে? আমরা যে বলি যে আমাদেরকে শুদ্ধ হতে হবে, আমরা মানুষ হিসেবে ভালো হতে হবে, বাট হাউ? আমাদের তো রন্ধ্রে রন্ধ্রে প্রবলেম। সো প্রবলেমটাকে প্রবলেম বলা উচিত। অ্যাটলিস্ট কাউকে না কাউকে তো স্পিক আউট করতে হবে, এবং স্পিক আউট করলে তাহলে এই প্রবলেমগুলো সামনে আসবে, এবং সামনে আসলে এগুলো নিয়ে কিওর নিয়েও মানুষ কথাবার্তা বলবে। আমি তো জীবনে কোনোদিন শুনিও নাই, আমি জানি না পুরান ঢাকার এই কালচার যে মেয়ের বাড়িতে রান পাঠাতে হয়, এটা এখনো আছে, এবং এটা নিয়ে মোটামুটি মারামারি বাঁধার মতো অবস্থা। হ্যাঁ, এটা নিয়ে মানে এটা কোনোভাবেই মিস করা যাবে না, এরকম অবস্থা। তো আমার বাসায় কিন্তু রান আসছে, আমার বাসায় পরে রান আসছে। ওকে, ওইটা ছিল ঈদের দিন। হ্যাঁ, ঈদের দিন তারা আমাকে খুব ব্যাডলি কথা শুনাইছে। আমাকে সামনে বসিয়ে রেখে, মানে 4-5 ভাই বোন একসাথে বসে যেরকম মিটিং, মনে হয় আমি অনেক বড় একটা পাপ করে ফেলছি তার ভাইয়ের কাছে বিয়ে হয়ে। আমার পাপ হয়েছে যে আমি নাকি তার ভাইকে কিভাবে ভুলিয়ে ভালিয়ে, আমি তখন ভুলাবো কি, আমার তো ভুলানোর প্রশ্নই আসে না। আমি তখন মনে মনে মানে হাসিও পাচ্ছে, আমি অবাক হচ্ছি যে এগুলো কি বলতেছে, আমি নাকি তাদের ভাইকে হাত করেছি, এই টাইপের কি কথা বলতে, মানে আমি এখন বলতে পারবো না বুঝিয়ে। তো এইগুলো বলছে, তো আমার কাছে খুব মনে হচ্ছে যে আমি কান্না করতেছি, খুব কান্না করছিলাম। তো কান্না টান্না করার পরে আমার যে হাজবেন্ড ছিল, সে কেমন একটা লোক যে সে এটাও বললো না যে মাংসটা তুলে নিয়ে আসি। এটা তো একটা মানে বলতে গেলে কোরবানি দেওয়া হয়। আপনার শ্বশুর বেঁচে ছিল না? না, আমার শ্বশুর শাশুড়ি দুজনই মারা গিয়েছে। তো তার মানে ওই পরিবারের মূল হর্তাকর্তা হচ্ছে আপনার হাজবেন্ডই? হ্যাঁ। আচ্ছা। তো তখন সে ওই মাংসটা নিয়ে আসলো না, ভাই বোন ফেলে দিছে, সেও তাদের সাথে তাল মিলাচ্ছে, কিন্তু আবার আমাকে সরাসরি কিছু বলছে না। কুকুর আমার দরকার, কারণ পুরান ঢাকায় তো কুকুরের অভাব নাই রাস্তাঘাটে, আমি যেটা দেখি। না, ওইগুলির ভিতরে নাই, ছিল না, ওইগুলিতে ছিল না, থাকলে হয়তো। এগুলো করলে তো আপনাদের যে কালচারটা, সেটা হচ্ছে পুরান ঢাকায় একটা জিনিস খুব ভালো লাগে, একটা ফ্যামিলির খবর একটা ফ্যামিলি জানে, যে এই ফ্যামিলির পরিবারে কি হচ্ছে, এই পরিবারে কি হচ্ছে। আশপাশে তো খুব মানে ওরা তো খুব লাগানো বাড়ি ঘর, তো সবাই শুনে, এক দেয়াল দুই বাড়ি। তার মানে এগুলো নিয়ে কত কানাঘুষা তো হচ্ছিল নিশ্চয়ই। পুরো এলাকা, আমি যে কি পরিমাণ মানে লজ্জা, মানে অনুতাপ আমাকে মানে এমন বানিয়ে ফেলছে যে আমি ওই বাড়িতে শুধু ক্লাস 9-এ পড়ো একটা মেয়ে, যেখানে তার মানে রঙিন স্বপ্ন নিয়ে ডানা মেলে বাঁচার কথা, এবং ঢাকাতে বড় হয় একটা মেয়ে। ক্যান ইউ এভার ইমাজিন? সেই মেয়েটার ঈদের সময় আমরা সাধারণত দেখি যে সকালে একটা ড্রেস পরবে, দুপুরে একটা পরবে, রাতে একটা পরবে, বান্ধবীদের সঙ্গে ঘুরে বেড়াবে, এবং মানে পাংখা যেটাকে বলে ওইরকম একটা এইজ। সেই সময়টাতে তার মাংস নিয়ে টানাটানি শুরু হয়েছে, এবং তার বাড়িতে মাংস আসলো কিনা সেটা নিয়ে টানাটানি শুরু হয়েছে, এবং সে মহল্লায় বেরোতে পারছে না নিজের মুখ, এবং এভরি নাইট তার উপর ফিজিক্যাল টর্চার। এবং ক্যান ইউ এভার ইমাজিন যে আমাদের সমাজে মেয়েরা, নারীরা কতটা সহ্য করে? বিনীতভাবে অনুরোধ করছি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবার জন্য। এখানে সাবস্ক্রাইব বাটনটি আছে, প্লিজ ক্লিক করবেন। পাশে একটা বেল বাটন আছে, বাটনটি অন করে নেবেন। সবার প্রতি রিকোয়েস্ট থাকছে। থ্যাংক ইউ ভেরি মাচ।